ওটি থেকে বের হতেই মুখোমুখি হতে হলো লম্বা সুদর্শন একজন পুরুষের সঙ্গে। তাকে দেখে চিনতে আমার খুব একটা ভুল হলো না। এক সময় আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, যে সবচেয়ে ভরসাযোগ্য ছিল সে। একটা সময় তাকে ছাড়া আমার জগৎ ছিল অন্ধকার। এক সময় যাকে আমি খুব বেশি ভালোবাসতাম। বর্তমানে সে আমার প্রাক্তন প্রেমিক। কিন্তু ও এখানে কি করছে? আর ওর চোখ মুখও কেমন যেন দেখাচ্ছে। আচ্ছা, 8 বছর আগে যখন দেখেছিলাম তখন তো মৈনাক এমন ছিল না। কি সুন্দর স্মার্ট ছিল দেখতে। 8 বছরের ব্যবধানে কতটা পাল্টে গিয়েছে। চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকনো। আমার সব ভাবনার মাঝেই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আমার একমাত্র ভরসা, বিশ্বাস, আমার প্রেরণা, আমার স্বামী অভিনিবেশ। হ্যাঁ, মৈনাকের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাওয়ার পর কাউকে বিশ্বাস করতে পারিনি আমি। তবে আমার স্বামীকে বিশ্বাস করেছি, করতে বাধ্য হয়েছি, কারণ সে মানুষটাই এমন। মৈনাক এগিয়ে এলো, আমার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, বাবা কেমন আছে? ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই তো ডক্টর? আমি কিছু বলার আগেই অভিনিবেশ এগিয়ে এলো। মৈনাকের কাঁধে হাত রেখে আশ্বাসের স্বরে বললেন, রিল্যাক্স, এত টেনশন করার কিচ্ছু নেই। অপারেশন সাকসেসফুল। এখন চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণের ভেতরে আপনার বাবাকে কেবিনে দেওয়া হবে। মৈনাক কিছুটা রিল্যাক্স হয়ে আমার দিকে তাকাতেই থমকে গেল, পিছিয়ে গেল কয়েক পা। হয়তো নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। আমি কিছুটা এগিয়ে গিয়ে মৈনাককে প্রশ্ন করলাম, কেমন আছো মৈনাক? মৈনাক কিচ্ছু বলল না, এখনও ওইভাবেই তাকিয়ে আছে। আমি হালকা হেসে অভিনিবেশের পাশে দাঁড়ালাম। ওর হাতটা ধরে মৈনাককে উদ্দেশ্য করে বললাম, উনি আমার স্বামী, আমার মতে পৃথিবীর বেস্ট হাজবেন্ড। আমার কথা শুনে অভিনিবেশ একটু হাসলো। হয়তো বুঝতে পেরেছে, কারণ আমার স্বামী জানে মৈনাকের কথা। সবটা জেনে বিয়ে করেছিল আমাকে, আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল। অভিনিবেশের হাতটা ধরেই বললাম, অভি ও মৈনাক। অভিনিবেশ সামনে এগিয়ে গেল, মৈনাকের দিকে হাত বাড়িয়ে খুব মিষ্টি করে বলল, আমি অভিনিবেশ দত্ত। নাইস টু মিট ইউ মি মৈনাক। মৈনাক একটু জোর করে হাসার চেষ্টা করলো। ভদ্রতা স্বরূপ ডান হাত বাড়িয়ে বলল, ধন্যবাদ। আপনার সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো। তোমার ওয়াইফ কেমন আছে মৈনাক? মৈনাককে প্রশ্নটা করতেই ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি আবার জিজ্ঞেস করলাম, আর তোমাদের সন্তান? মৈনাক ম্লান হেসে বলল, বউই তো নেই, সন্তান আসবে কোথা থেকে? মানে? ঠিক তখনই অভিনিবেশের কেবিনের দিক থেকে দৌড়ে এলো 3 বছরের একটা সুন্দর ফুটফুটে মেয়ে পরি। পরি দৌড়ে এসে বাবা অভিনিবেশের কোলে উঠে পড়ল। অভিনিবেশ মুচকি হেসে পরীকে আদর করতে থাকে। মেয়েটা হয়েছেও বাবার পাগল। আমাদের মেয়ে পরি মৈনাককে উদ্দেশ্য করে কথাটা বলতেই ওর ফ্যাকাশে মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। হালকা হেসে বলল, খুব সুন্দর হয়েছে তোমার মেয়ে। অভিনিবেশ গাঢ় চুমু এঁকে দিল মেয়ের কপালে। মেয়েকে উদ্দেশ্য করে বলল, মামুনি, আঙ্কেলকে হ্যালো বলো। পরি বেশ কিছুক্ষণ গম্ভীর মুখ করে তাকিয়ে রইল মৈনাকের দিকে, কিন্তু কিছুই বলল না। অভিনিবেশ আবার বলল, কি হলো মামুনি, বাপির কথা শুনবে না? পরি এবার আমার দিকে তাকালো। তারপর তার বাপির দিকে তাকাতেই দেখতে পেল উনি ওর দিকেই তাকিয়ে আছে। হয়তো বুঝলো বাপি তার উত্তরের অপেক্ষাতে আছে। সে আগের মতোই মুখ গম্ভীর করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, হ্যালো আঙ্কেল। মৈনাক একটু হাসলো, হাসি মুখে বলল, হ্যালো মামুনি। পরি সাথে সাথে মুখটা ফিরিয়ে নিল। ওকে দেখে মনে হচ্ছে মৈনাককে ওর পছন্দ হয়নি। মৈনাক এবার বলল, মেঘলা, আমি আসছি, ভালো থেকো। কথাটা বলে পেছন ঘুরতেই আমি ডেকে উঠলাম, কই বললে না তো তোমার বউ বাচ্চার কথা? মৈনাক আগের মতোই হাসলো, মুখে হাসি ধরে রেখে বলল, থাক না সেসব কথা, তুমি তো ভালোই আছো, আমার কথা জেনে কি হবে? তবে একটা কথা কি জানো, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, আমিও পারিনি। অভিনিবেশকে উদ্দেশ্য করে, মিস্টার দত্ত ভালো থাকবেন আর ভালো রাখবেন ওকে। আমি ওকে দেওয়া কথা রাখতে পারিনি, তবে আপনি রাখবেন আমি প্রার্থনা করব। কথাটা বলে 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে নেমে গেল মৈনাক। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। না না, ওকে পাইনি বলে কষ্ট হচ্ছে না আমার, বরং ও ভালো থাকার জন্য আমাকে ছেড়ে গিয়েও ভালো থাকতে পারিনি বলেই আফসোস হচ্ছে। একজন মানুষ হিসেবে খারাপ লাগছে ওর জন্য, ব্যাস এইটুকুই। 8 বছর আগে মৈনাকই আমাকে ছেড়ে চলে গিয়েছিল।
শুধুমাত্র বর্ষাকে বিয়ে করবে বলে। বর্ষা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মৈনাকের সাথে রিলেশনে থাকাকালীন যখনই দেখা করতে যেতাম, বর্ষা আমার সাথেই যেত। সেখান থেকেই ওদের পরিচয়, আস্তে আস্তে ভালো লাগা, ও সেখান থেকেই ভালোবাসা। আর হবে না বা কেন? বর্ষা দেখতে আমার চেয়ে অনেক সুন্দরী, সেখানে আমি কিছুই না। ওর মতো স্মার্টও নই, খুবই সাদাসিধে, তার ওপর মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আর মৈনাক, সে তো বাবা মায়ের একমাত্র ছেলে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার চেয়ে অনেক ভালো। তার সাথে কি আমাকে মানায়? এসব কথা মৈনাক আমায় বলেনি, সব কথা বর্ষা আমাকে বলেছে। সে যাই হোক, আমার জন্মদিনের দিন আমার প্রিয় বান্ধবী ও আমার বয়ফ্রেন্ডের দেওয়া সেরা উপহার ছিল তাদের বিয়ের কার্ড। ভেঙে পড়েছিলাম ভীষণ। সামনে মেডিকেলের পরীক্ষা ছিল, বাড়িতে কারোর সাথে কথা বলতাম না, ঠিকমতো খেতাম না, ঘুমোতাম না, সারাদিন টেবিলেই বসে থাকতাম। পড়াশোনা করতে বসলে পড়তেও পারতাম না। প্রতিদিন ক্লাসে বসে অন্যমনস্ক হয়ে পড়তাম। তখন ক্লাস নিতেন অভিনিবেশ। একদিন ছুটির পর হঠাৎ করে আমায় ডেকে বললেন, কোনো সমস্যা মেঘলা? তোমাকে ক্লাসে খুব একটা মনোযোগী দেখা যায় না, পড়াশোনাও ঠিকমতো পারছো না। এভাবে চললে তুমি মেডিকেলে চান্স পাবে বলে মনে করো? সেদিন শুধু হালকা হেসে বলেছিলাম, আর হবে না স্যার। তারপর আবার একই ঘটনা ঘটছিল। এরপর থেকে অভিনিবেশ আমাকে লক্ষ্য করত। একদিন ছুটির শেষে উনি আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে পাশে একটা পার্কে যায়। সেদিন আমাকে জিজ্ঞেস করে আমার অমনোযোগী হওয়ার কারণ। প্রথমে বলতে না চাইলেও পরে সবটা বলে দিই। কেন বলি জানি না, তবে প্রথম দিন থেকে ওনার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করতাম। অন্যান্য স্যারদের তুলনায় উনি কম কথা বলতেন, কিন্তু খুব ফ্রেন্ডলি ছিলেন। সেদিন সবটা শোনার পর উনি আমাকে ক্লাস করতে বারণ করেন। এক্সট্রা সময় নিয়ে আমাকে বাড়িতে পড়াতে আসতেন। এমনকি আমার পড়ার রুটিনটাও তার কথা অনুযায়ী চলতো। কখন পড়ব, কতটুকু পড়ব, কিভাবে পড়ব, সবটাই উনি ঠিক করে দিতেন। পড়ার সময় হলে আমাকে ফোন করে সবটা বলে দিতেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে তাকে ফোন করে বুঝে নিতাম। পরীক্ষার দিন ঘর থেকে বের হওয়ার সময় ফোনে একটা মেসেজ আসে, অল দ্য বেস্ট মেঘলা। পরীক্ষা শেষ হলো। ফলাফল প্রকাশের দিন আমার থেকে বেশি টেনশনে উনিই ছিলেন। এমনকি রেজাল্ট দেখার পর আমার থেকে বেশি খুশিটাও উনি হয়েছিলেন। ভাগ্য গুণে ভালোভাবেই পাশ করে যাই। ভালো রেজাল্ট হওয়ার দরুন মৈনাককে হারানোর কষ্টটা সেদিন মনেই ছিল না। পরদিন সকালে খুব শান্তিতে ঘুমোচ্ছিলাম। হঠাৎ করে মা ডেকে বলল, মনা তাড়াতাড়ি ওঠ। আধো চোখ মেলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মা বলল, অভিনিবেশের বাড়ি থেকে তোকে দেখতে আসছে, তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নে, ওনারা চলে আসবেন। মা কথাটা শেষ হতেই বিদ্যুৎ বেগে উঠে বসলাম আমি। আশ্চর্য, এসব কি হচ্ছে? দেখতে আসছে মানে? আমি কিছু বলার আগে মা বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদেই বাবা ঘরে ঢুকলেন। আমি তখনও একইভাবে বসে। বাবা পাশে বসে মাথায় হাত রেখে স্নেহ মাখা স্বরে বললেন, কোনো ঝামেলা করিস না মা, তোর ইচ্ছে অনুযায়ী তোকে সময় দিয়েছি, তুই মেডিকেলে চান্স পেয়েছিস, এখন তো তোর কোনো সমস্যা নেই। আমি টলমলো চোখে বাবার দিকে তাকাতে তিনি আবার বলেছিলেন, আমি তোর কষ্টটা বুঝি, কিন্তু মেয়েরা আজীবন বাবার বাড়িতে থাকতে পারে না, তাদের জন্মই হয় পরের ঘরে যাওয়ার জন্য। একদিন না একদিন সবারই বিয়ে হয়, তোরও হবে। অভিনিবেশ খুব ভালো ছেলে, আমার অনেক দিন যাবৎ ওকে চিনি। এত ভালো ছেলেকে হাতছাড়া করা ঠিক হবে না, প্লিজ মা। সেদিন বাবার কাকুতি মাখা স্বরের বিপরীতে আমি কিছু করতে পারিনি, বলতে পারিনি, বাবা আমি বিয়ে করব না। কার জন্য করব না? যে ধোকা দিয়েছিল তার জন্য? যে আমাকে ভালোই বাসেনি তার জন্য কষ্ট পাবো কেন? কেনই বা বাবা মাকে কষ্ট দেব? রাজি হয়ে যায় বিয়েতে। বিয়ে হয়ে যায়। দেখতে দেখতে কেটে যায় অনেক বছর। বিয়ের 3 বছর পেরিয়ে যাওয়ার পরও যখন নাতি নাতনির মুখ দেখলেন না, তখন কথা শোনাতে লাগলেন শাশুড়ি, কথা শোনাতে লাগলেন শ্বশুরবাড়ির সবাই। কিন্তু তখনও উনি আমার পাশে ছিলেন, ছায়া হয়ে আগলে রেখেছিলেন। 3 বছর পর প্রথম আমার সম্বন্ধীতে আমায় ছুঁয়েছিলেন উনি, যার ফল পড়ি। ওর বয়সও প্রায় 3 বছর হতে চলল, কিন্তু এখনও অভিনিবেশকে ভালোবাসার কথা আমি বলিনি। তবে বিশ্বাসটা সেই কবেই অর্জন করে নিয়েছেন।
যদি কেউ আমার বিশ্বস্ত মানুষের তালিকা চায়, সর্বপ্রথমে তার নাম থাকবে, আর সর্বশেষেও চোখ বন্ধ করেই তাকে ভরসা করতে পারি আমি। আজ আমি এতটা পথ এসেছি শুধু তারই জন্য। হ্যাঁ, আজ তাকে আমি বলবো ভালোবাসি, ভীষণ ভালোবাসি। অতীতের কথাগুলো ভাবছিলাম, ঠিক তখনই অভিনিবেশ পাশে এসে দাঁড়ালো। রাত তখন 1টা বাজে প্রায়। চাঁদটা আর জ্যোৎস্না ছড়াচ্ছে চারিদিকে। রাতের আধারে জ্যোৎস্না ছড়ানো চাঁদ, সেই সাথে ঠান্ডা হাওয়া, বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখাচ্ছে। দুজনেই বেশ বাইরে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর অভিনিবেশ বলল, মৈনাককে এখনও ভালোবাসো তাই না? খুব মিস করছো ওকে। শুনেছি বর্ষা চলে যাওয়ায় বিয়েও আর করেনি। তুমি চাইলে ওর কাছে ফিরে। অভি কথা শেষ করার আগেই মুখটা চেপে ধরলাম। অভি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আমিও তাকিয়ে আছি। জানালা ভেদ করে চাঁদের আলো ওর চোখে মুখে পড়তেই চোখ মুখ চিকচিক করে উঠল। চাঁদের আলোতে ওকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমি মিষ্টি করে হাসলাম। হাসি মুখে বললাম, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। একটা জীবনের পরিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য তোমাকে চাই। শুধু ইহকালে নয়, পরকালেও তোমাকেই চাই। 8 বছরে না বলা কথাটি আজ বলবো। ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমাকে। অভি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, চোখ দুটো জলেতে চিকচিক করছে। মোহাচ্ছন্ন স্বরে বললেন, মন প্রাণ দিয়ে ভালোবাসি মেঘলা তোমায়। শেষ নিঃশ্বাস অবধি ভালোবেসে তোমার পাশে থাকবো। পরম আবেশে তার বুকে মাথা রাখলাম। শান্তিতে চোখ দুটো বন্ধ করে নিলাম। সাথে সাথে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। এই কান্না কষ্টের নয়, আনন্দের। এই কান্না শান্তির। হ্যাঁ, আমাকে আগলে রাখার জন্য এই বুকটাই যথেষ্ট। ভরসার জন্য, জড়িয়ে রাখার জন্য এই হাত জোড়াই যথেষ্ট। আমাকে ভালোবাসা ও ভালো রাখার জন্য এই দেবতুল্য মানুষটাই যথেষ্ট। ভালোবাসি মানুষটাকে, আমৃত্যু বাসবো। সমাপ্ত। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হাসি খুশি থাকবে। ধন্যবাদ সবাইকে।